সবার প্রথম আমি একটুখানি আসি ডক্টর কবিউল হক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা বলুন তো, এই যে গতকালের ঘটনাটা ঘটেছে, আমরা বারংবার দেখছি, যেমনটা ছবিতেও দেখা যাচ্ছে বা কিছু, অত্যন্ত তৎপরতার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ তারা ময়নাতদন্ত এবং গোটা বিষয়টা কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই প্রথমেই বলে দেওয়া হলো এটা নাকি আত্মহত্যা। এটা কোনোভাবে কি বলা সম্ভব? দীর্ঘদিন ধরে তো আপনারা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। দেখুন, আমরা যারা ডাক্তারি করি তাদেরকে কিছুটা আইন পড়তে হয়, ফলে সার্বিকভাবে পুলিশ প্রথমেই বলে দিল আত্মহত্যা, বাড়ির লোককে পর্যন্ত বলে দিল, মিডিয়াকে বলে দিল, এটা আমরা একদম ন্যাক্কারজনক ঘটনা। আমরা সেই সময় যারা জুনিয়র ডাক্তাররা আছে তাদেরকে আমরা অত্যন্ত অভিনন্দন জানাই যে আর.জি. কর মেডিকেল কলেজের মতো হাসপাতালে শহরের মধ্যে, খোদ কলকাতার মধ্যে একজন আমাদের জুনিয়র বোন, তাকে খুন হতে হলো, রেপ হতে হলো। এই অবস্থায় দাঁড়িয়ে তারা আন্দোলন না করলে, তাদেরকে আন্দোলন করতে হলো যে জুডিশিয়াল এনকোয়ারি এবং ম্যাজিস্ট্রেট এনকোয়েস্টের জন্য। এই রকম অবস্থায় কোনো পুলিশ এনকোয়েস্ট হতে পারে না। বিকেল 4টে পর্যন্ত তাদেরকে আন্দোলন করতে হলো। কর্তৃপক্ষ কোথায়? রাজ্য প্রশাসন কোথায়? এটাই তো একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে যে পুলিশ প্রশাসন কি করেছিল। এনকোয়ারি কমিটি তৈরি করা হলো তড়িঘড়ি, যে এনকোয়ারি কমিটি 11 জনের এনকোয়ারি কমিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তারদেরকে রাখা হয়েছে তারা শাসক দল ঘনিষ্ঠ। আমি একদম আটারলি বলতে চাই যে তাদেরকে কেন রাখা হলো? তাহলে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? 3, মুভমেন্ট কন্টিনিউ করতে হলো। ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা সেখানে মুভমেন্ট করছে, 8 দফা দাবিতে মুভমেন্ট করছে, এবং মৃতার মা বাবাকে যেভাবে ম্যানহ্যান্ডেল করা হলো পুলিশের মাধ্যমে এবং যেভাবে তড়িঘড়ি তাকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হলো, এর মধ্যে কিন্তু একটা ফিসি ব্যাপার আছে। এটা আমরা কিন্তু সঠিক মনে করছি না। নিশ্চয়ই কোনো প্রভাবশালী যোগ আছে এবং সরকার, রাজ্য সরকার আপনি বলতে চাইছেন কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে, লোকানোর চেষ্টা করা হচ্ছে এবং এখনো হয়ে চলেছে। আমরা এর শেষ বিচার চাই। সারা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তার কি সমস্ত ডাক্তার মহল তার আন্দোলনে নেমেছে। আমি এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা বলছি, এই মর্মান্তিক ঘটনার বিরোধিতা করুন, আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। জুনিয়র ডাক্তাররা, আমরা ডাক্তাররা আন্দোলনে নেমেছি, নার্স প্যারামেডিক্সরা আন্দোলনে নেমেছে। এটা মেনে নেওয়া যায় না। আজকে সারা রাজ্য জুড়ে নন এসেন্সিয়াল সার্ভিসে ডাক্তাররা সিজুয়ারকে গেছে, তারা যেতে বাধ্য হয়েছে। নিশ্চয়ই এমার্জেন্সি সার্ভিস খোলা আছে। একটা বামপন্থী ছাত্র সংগঠন তারা ছাত্র ধর্মঘট ডেকেছে। মেডিকেল সার্ভিস সেন্টারের আমি পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে কালা দিবস পালন করছি। আমরা চাই জুডিশিয়াল এনকোয়ারি এবং সেই শ্বেতপত্র প্রকাশ করা হোক। পোস্টমর্টেমে আমরা কি দেখলাম, যে প্রাইমারি রিপোর্ট যেটা পাওয়া গেল, আমাদের এই বোনকে আমরা সারা রাত আমরা ঘুমোতে পারিনি। আমাদের এই বোন কিভাবে আক্রান্ত হয়েছে, তাহলে এর দায় তো সরকারকে নিতে হবে। এই কর্তৃপক্ষর বারবার গাফিলতি আমরা দেখেছি, কিভাবে ডাক্তাররা আক্রান্ত হয়েছে। নানান সময় বাইরের লোক, গুন্ডা বাহিনীর দ্বারা, প্রশাসনের ব্যক্তিদের দ্বারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছে। তাহলে এই দায় কার? এটা আটারলি ফেলিওর অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে সরকারকে দায়িত্ব নিতে হবে, লোকাল অথরিটিকে দায়িত্ব নিতে হবে। প্রিন্সিপাল বিকেল 4টের পরে কেন আসবে হাসপাতালে? সকাল থেকে কেন থাকবেন না? তাহলে প্রিন্সিপালের দায়, প্রিন্সিপালকে বরখাস্ত করতে হবে অবিলম্বে। এবং তার সাথে সাথে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি দায় এড়িয়ে যেতে পারেন? তিনি তো বারবার তদন্তের আগে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কামদুনিতে দেখিনি, পার্কস্ট্রিটে দেখিনি, কিছুদিন আগে একটা লাভ অ্যাফেয়ার্স বলে দিলেন একটা রেপ ভিকটিমের জন্য। তাহলে চরিত্র হননের চেষ্টা করা হয়েছে, যিনি মারা গেছেন তিনি ফিরে আসবেন না। কিন্তু এইভাবে কোনোভাবেই সরকার কিন্তু গা বাঁচিয়ে চলতে পারে না। আজকে দেখছি সারা রাজ্য জুড়ে যখন আন্দোলন শুরু হচ্ছে, তখনও কিন্তু শাসক দলের ছাত্র সংগঠন আটকানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আটকানোর চেষ্টা করছে। আমার কাছে খবর আছে। আমি বিভিন্ন মেডিকেল কলেজে আমরা আন্দোলন শুরু করছি। আমরা নিশ্চয়ই সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করব। আমরা কোনোরকমভাবেই এসেন্সিয়াল সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস বন্ধ করতে চাই না। কিন্তু রাজ্য সরকার যেন ঘিতাহুতি না দেয়, কাউকে স্ক্রেপগোট করে, কাউকে বলির পাঠা করে একজনকে গ্রেপ্তার করলো, সেটা যেন না হয়। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। সরকার যা করবে, সে যে ইনকোয়ারি করুক, আমরা কোনো পুলিশ ইনকোয়ারি নয়, আমরা বিচার বিভাগের তদন্ত চাই। আমরা যারা রিসেন্টলি পাস করেছি, আমরা যারা মেডিকেল কলেজগুলোতে কাজ করি, আমরা জানি কি দুর্বিষহ অবস্থার মধ্যে কাজ করতে হয়। যারা চিকিৎসা দিচ্ছেন তাদের
নিরাপত্তা নেই, তাদের রেস্টিং রুম নেই। হ্যাঁ, গতকাল তো সেই ছবিটা আমরা দেখছি যে শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন নয়, এমনকি একজন চিকিৎসক তিনি যদি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা অন ডিউটি থাকেন, তারপরে গিয়েও তার রেস্ট নেওয়ার মতন কোনো জায়গা নেই। তিনি বিশ্রামটা তাহলে কোথায় নেবেন? প্রসূনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, এখান থেকে একটু জানবার চেষ্টা করি। তাহলে এই যে সমস্যাগুলোর কথা আমরা দেখতে পাচ্ছি, দেখুন চিকিৎসা পরিষেবা এমন একটা পরিষেবা যে মানুষ আপদ বিপদ না হলে পরে সেখানে যায় না, অন্ততপক্ষে ঘুরতে কোনো মানুষ হাসপাতালে যায় না। সুতরাং এখানে যেমন চিকিৎসকদের একটা বড় ভূমিকা রয়েছে, ঠিক একই রকমভাবে হাসপাতাল কর্তৃপক্ষেরও একটা বড় ভূমিকা রয়েছে। একজন চিকিৎসক তিনি দীর্ঘক্ষণ ধরে তার পেশাগত কারণের জন্য তিনি কর্তব্য নিজের মতন করে পালন করে চলেছেন, কিন্তু তারপরেও তার নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয় না। হাসপাতালের মধ্যে এরকম একটা ঘটনা, তা আবার সরকারি হাসপাতাল। একদম ঠিক। কালকে যে ঘটনা ঘটেছে এটা শুধু পশ্চিমবঙ্গ কলকাতার নয়, সারা ভারতবর্ষের বুকে এরকম লজ্জাজনক দুঃখজনক ঘটনা। এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এই ঘটনা যদি ঘটে তাহলে যে কোনো মানুষের ক্ষেত্রে, যারা সাধারণ মানুষ, আমরা নয় ডাক্তার, যারা বাইরে থেকে হাসপাতালকে দেখে, তারা হাসপাতাল সম্বন্ধে কী ভাববে সেটা নিয়ে আমরা কোনোদিন আগে চিন্তা ভাবনা করিনি। এবং এইরকম ঘটনা যে কোনো সমাজের পক্ষে কলঙ্ক। আজ হাসপাতাল যদি এই ধরনের ঘটনা ঘটায়, যে কোনো দলমত নির্বিশেষে আইন তার কাজ করছে, পুলিশ তার কাজ করবে, সে কাজ ভালো কি খারাপ সেটা সময়ে বোঝা যাবে। কিন্তু তৎপরতার সাথে যদি কোন পুলিশ কাজ করা এবং আইনকে সঙ্গে নিয়ে যদি কাজ করে, আমি তো বলবো এই কাজ যেন আগামী ভবিষ্যতে কোনো জায়গাতে না হয়। আর হাসপাতালের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন, আমি একদম আপনার সাথে মেনে নিচ্ছি যে হাসপাতালে রাত 2টো 3টে 4টে পর্যন্ত ডাক্তাররা দেখেন, ডাক্তারদের কাছে জানেন তো, আমরা যখন পেশেন্ট দেখি তখন আমরা পুরুষ না মহিলা, আমরা পুরুষ দেখছি না মহিলাকে দেখছি, সেটা আমরা কখনো দেখি না। কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ এটা যেন তাদের দায়িত্বের মধ্যে থাকে। এবং যে কোনো লোক এই কথাটা কালকে প্রশ্ন তুলতে পারে যে একজন মহিলা তার রেস্টিং রুম বা সে কোথায় থাকছে, সে চিকিৎসার পরে বা তার ডিউটি আওয়ার্সের পরে সে কোথায় যাচ্ছে, সেই সিকিউরিটিটা যদি না থাকে, তাহলে আগামী দিনে মানুষের মনে অনেক প্রশ্ন আসে। কারণ বহু বাবা মা তার মেয়েকে, তার ছেলেকে বহু দূর থেকে হাসপাতালে পাঠায়। সরকারি হাসপাতালে যারা লেখাপড়া করে তারা নিজেদের ভাগ্যবান মনে করে, আশেপাশের লোকেরা ভাগ্যবান ভাবে যে খুব ভালো ছেলে ছাড়া সরকারি হাসপাতালে পড়া যায় না। একদমই তাই। কিন্তু সত্যি কথা বলতে কি, যদি প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে কাজ করতে হয় তখন মনে অনেক চিন্তা জাগে। দলমত নির্বিশেষে বলছি, আমি ভরসা রাখি আমাদের প্রশাসনের ওপরে, আমি ভরসা রাখি পশ্চিমবঙ্গের প্রশাসন যদি শক্ত হাতে কোনো জিনিসকে ধরে বা পশ্চিমবঙ্গের পুলিশ যদি শক্ত হাতে কোনো জিনিসকে ধরে, নিশ্চয়ই তার থেকে যে দোষী তাকে তুলে আনতে পারবে, আমি এই ভরসাটাই রাখি। কিন্তু এটাও আবার বলবো, যে কোনো সময়ে, যে কোনো বছরে, আজ থেকে 100 বছর পরেও যদি এই ঘটনা নিয়ে আলোচনা করা হয়, এর থেকে দুঃখজনক ঘটনা সেই পরিবারের পক্ষে, সারা পশ্চিম বাংলার পক্ষে এবং ডাক্তার ফ্যাটার্নিটির পক্ষে এরকম ঘটনা যেন কোনোদিন না ঘটে। একদমই তাই। আমি একটু তন্ময়বাবুর কাছে আসি। তন্ময়বাবু, এর আগেও বহুবার যখন আপনার সঙ্গে কথা হয়েছে, আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমরা আলোচনা করেছি পরিষেবা নিয়ে, আমরা রোগী হয়রানি নিয়ে, এমনকি অনেক সময় এটাও দেখা গিয়েছে রোগীর পরিবারের সদস্যরা তারা হয়তো চিকিৎসায় গাফিলতির অভিযোগও তুলে বিভিন্ন সময় চড়াও হয়েছেন হাসপাতালে, যদিও সেই ঘটনাকে আমরা কোনোদিনই কোনো সময়ের জন্য আমরা সমর্থন করি না। কিন্তু গতকালে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? কোনো রকমের কোনো রাজনীতি নয়, একটা বাবা মা, যেমনটা প্রসূনবাবু বলছিলেন যে একটা বাবা মা অনেক কষ্ট করে, অনেক অর্থ জোগাড় করে তার সন্তানকে পাঠায় চিকিৎসক হিসেবে গড়ে তোলবার জন্য, ছোট্ট ছোট্ট হয়তো স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করেন তারা। কিন্তু যদি কোনো বাবা মা শোনেন যে এইরকমভাবে তার মেয়ে মৃত্যু হয়েছে, নারকীয় হত্যালীলা চালানো হয়েছে, তার কোনো সেফটি নেই, কোনো সিকিউরিটি নেই, তাহলে সেই বাবা মার অবস্থা কী হয় সেটা হয়তো আমরা আন্দাজ করতে পারছি। কিন্তু ভবিষ্যতে যারা পাঠাবেন এইরকম কোনো সরকারি হাসপাতালে, তারা কি সত্যিই পাঠাতে পারবেন? তাদের মনে কোনো রকম আশঙ্কা, কালো মেঘ কি সেই সময় ঘনীভূত হবে না? তো নয়, আপনি বলছেন ভবিষ্যতে পাঠাবে, আমি বলছি এখন যারা কাজ করছে তাদের কি হবে। আজকে চিন্তা করুন, একজন ডাক্তার সব থেকে সুরক্ষিত মনে করে যখন সে হাসপাতালের মধ্যে ঢুকে যায় এবং সে যখন কর্মরত অবস্থায় রয়েছে, সেই অবস্থায় একজন ডাক্তার যিনি এমডি পড়ছেন তাকে পাশবিক অত্যাচার, যৌন নির্যাতন এই সমস্ত করে খুন করা হলো, কেউ কিছু জানতে পারলো না। আজকে পরের দিন সকালবেলা 11টার সময় তার বডি খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেখানে আপনি প্রথমেই যেটা প্রশ্ন তুললেন যে সিসিটিভি ক্যামেরা কই, কারণ হচ্ছে যদি আমরা শুনলাম যে সেমিনার রুমের মধ্যে নাকি সিসিটিভি ক্যামেরা ছিল না, লনে একটি সিসি ক্যামেরা ছিল কিন্তু তার কোনো ফুটেজ পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরা কি ছিল, আর সেই ক্যামেরা কি কাজ করছিল না ওগুলো খেলনা হিসেবে লাগিয়ে রাখা হয়েছিল? ঠিক।
আর যদি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা থাকে, জানবেন এটা হচ্ছে কর্তৃপক্ষের দায়িত্ব সব সময় মনিটর করা, সব সময় দেখা সেই সিসিটিভি ক্যামেরা দিয়ে যে হাসপাতালের মধ্যে কি হচ্ছে। আজকে সেটা যদি হতো তাহলে যে এই যে সেমিনার রুমে যারা দুষ্কৃতী, যারা এই রেপিস্ট যারা ঢুকেছিল, তখনই তো ধরা পড়তো, তখনই তো তাদেরকে দেখতে পেত তারা। তো সেই সমস্তগুলো সব চরম অব্যবস্থা, গাফিলতি, তার জন্য আজকে এই ঘটনা ঘটতে পারে। আমরা বিভিন্ন সময়ে দেখি রাজ্যে যে মহিলারা সুরক্ষিত নয়, সে 6 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, হাঁসখালিতে 14 বছরের মেয়ে রেপড হয়েছে, মার্ডার হয়েছে। আজকে একজন ডাক্তার হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায়, একদমই তাই। আর এখানেই প্রশ্ন উঠছে, কোথায় নারী নিরাপত্তা, কোথায় সুরক্ষা?